কবি সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, সৈয়দ আলাওল তিনি আরাকান রাজসভার কবি এবং সপ্তদশ শতাব্দীতে বর্তমান ছিলেন। এই সিন্ধু তীরে যেটা মূল গ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে পদ্মাবতী, কিন্তু এটি সৈয়দ আলাওলের মৌলিক সৃষ্টি নয়। হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির আওধি ভাষায় লেখা পদুমাবত কাব্যের বাংলা অনুবাদ হচ্ছে পদ্মাবতী, যেটি সৈয়দ আলাওল আরাকান রাজ থদমিন্তারের প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে সৃষ্টি করেন। তোমরা অনেকেই হয়তো পদ্মাবত সিনেমাটা দেখেছ, সুতরাং সেইখানে রানী পদ্মাবতীর যে গল্প, সেই গল্পটাই ফুটে উঠেছে পদ্মাবতী কাব্যে। চিতোরের রানী পদ্মাবতীর কাহিনী, সেটারই একটা টুকরো অংশ আমাদের পাঠ্য, যার নাম হচ্ছে সিন্ধু তীরে। কি হচ্ছে সেখানে আমরা দেখে নেব। আমরা এখানে যেটা করব, প্রত্যেকটা লাইন পড়ব এবং তার সহজ ব্যাখ্যাটা বুঝে নেব। তাহলে চলো আরম্ভ করি। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। একটু পূর্ব কাহিনীটা বলে নি। চিতোরের রাজা রত্নসেন তাঁর পোষা সুখ পাখির মুখে সিংহলের রাজকন্যা পদ্মাবতীর অপরূপ রূপ লাবণ্যের কথা শুনে সিংহলে গিয়ে পৌঁছন। সেখানে পদ্মাবতীর সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের বেশ কিছুদিন পরে তিনি যখন একটা বিরাট নৌকা করে রানী পদ্মাবতী, তার সখী, তাদের লোক লস্কর সহচর বৃন্দকে নিয়ে সমুদ্র পথে চিতোর অভিমুখে যাত্রা করছিলেন, সমুদ্র বিপর্যয়ে তিনি তার সর্বস্ব খোয়ালেন। নৌকাডুবি হয়ে গেল। একটা ছোট্ট নৌকায় চিতোরের রাজা রত্নসেন তার রানী পদ্মাবতী এবং পদ্মাবতীর 4 প্রধানা সখী চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী আর বিধুর্নলা, তাদেরকে নিয়ে একটা ছোট নৌকায় ভাসতে লাগলেন। কিন্তু কালক্রমে সমুদ্রের ভয়ানক বাতাসের কোপে সেই নৌকাটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা টুকরোয় রত্নসেন ভাসতে ভাসতে কোথায় যে চলে গেলেন, আর একটা টুকরো ভেলার মতো ভাসতে ভাসতে এসে হাজির হলো সমুদ্রের মধ্যে, সমুদ্র বেষ্টিত একটা দ্বীপ ভূমির তীরে। যে ভেলাতেই ছিলেন চিতোরের রানী পদ্মাবতী এবং তার 4 প্রধানা সখী। তাহলে এইখানে এই 4টে অংশে যেটা আমরা পড়লাম, দেখো এটা কিন্তু ত্রিপদী ছন্দে লেখা। কেমন? তাহলে 1 2 3 4 5 6 6টা যে পংক্তি আমরা পেয়ে গেছি অলরেডি। সেখানে কবি কি বলছেন? কবি বলছেন যে এই যে কন্যা মানে হচ্ছে চিতোরের রানী পদ্মাবতী, অর্থাৎ এই ভেলাটা ভাসতে ভাসতে এসে ঠেকলো সমুদ্র বেষ্টিত এক দ্বীপ ভূমিতে, যে ভেলায় ছিলেন চিতোরের রানী পদ্মাবতী এবং তার 4 জন সখী। এবার সেই দ্বীপভূমিটা অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ। শুধু তাই নয়, সেখানকার অধিবাসীবৃন্দ তারা সর্বদা সত্য কথা বলেন, তারা সদাচারী এবং সৎ পথে চলেন। ফলে এই দ্বীপভূমির অনুপম প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার অধিবাসীদের যে সত্য মার্গে বিচরণ, যে সদাচারী স্বভাব, সেইটার জন্যেই এই জায়গাটা হয়ে উঠেছে দিব্যপুরী, অর্থাৎ স্বর্গের মতো সুন্দর একটা স্থান। এবার কি বলা হচ্ছে? এই যে মনোহর দেশ, এত সুন্দর যে এই জায়গাটায়, এখানে কোনো দুঃখ ক্লেশ যন্ত্রণা কিচ্ছু নেই। কারণ জায়গাটার যেরকম ফুল পাখি লতা গাছপালা সুন্দর, সেরকম এখানকার মানুষগুলো খুব ভালো। তারা সবসময় সত্যি কথা বলেন, সৎ পথে চলেন, কোনোদিন কোনো অধর্ম তারা করেননি। ফলে সব মিলিয়ে জায়গাটা হয়ে উঠেছে স্বর্গের মতো সুন্দর এবং মনোহর একটা জায়গা। এবার কি হচ্ছে? সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। সমুদ্র রাজকন্যা, সমুদ্র নৃপতি সুতা মানে সমুদ্র রাজকন্যা পদ্মা,
নানা সুলক্ষণ, নানা গুণ আছে যে মেয়েটির, সে সিন্ধু তীরে এইরকম একটি সুন্দর, স্বর্গের মতো সুন্দর দ্বীপভূমি দেখে খুব মুগ্ধ হয়েছে। এই দ্বীপের উপরের দিকে একটা পর্বত রয়েছে, যে পর্বতের পাশে ফুল ফলে সমৃদ্ধ একটা অরণ্য রয়েছে। এবার সেইখানেই পদ্মা নিজের মতো করে একটা বাগান তৈরি করালেন। সেই বাগানে কি কি থাকলো? নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহলে এই দ্বীপভূমির যে অনুপম প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার অধিবাসীদের যে সদাচারী স্বভাব, সেই সমস্ত কিছুতে মুগ্ধ হয়ে সমুদ্র রাজকন্যা পদ্মা দ্বীপভূমির উপরের দিকে যে পর্বত রয়েছে তার পাশে তিনি তার মনের মতো করে একটা বাগান তৈরি করালেন। যে বাগানে নানা সুন্দর সুন্দর ফুলের গাছ থাকলো, যেগুলো সুরভি, যেগুলো সুগন্ধ চারিদিক আমোদিত করে রাখে সবসময়। এবং তারই পাশাপাশি তিনি এমন কিছু ফলের গাছও লাগালেন যে গাছগুলো সুলক্ষণযুক্ত, অর্থাৎ ঔষধি গুণান্বিত। এবার সেই উদ্যানের মাঝখানে তিনি তার থাকবার জন্য একটা প্রাসাদ তৈরি করলেন। সেই প্রাসাদটা কেমন? স্বর্ণ রত্নাদি খচিত সেই প্রাসাদ, যার ছটায় চারিদিক সবসময় আলোকিত হয়ে থাকে। এবার সেই দ্বীপভূমিতে, সেই উদ্যানের মাঝে, সেই প্রাসাদেই রাজকন্যা পদ্মা সবসময় থাকেন। এহেন অবস্থায় একদিন সকালবেলা কি হচ্ছে? পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। রাজকন্যা পদ্মা তিনি তার পিতার পরম আদরের ধন, ফলে সারা রাত তিনি পিতৃপুরে নানা সুখে হাসি খেলায় অতিবাহিত করে যখন ভোর হয়েছে, তখন ভোরবেলায় সখীদের সঙ্গে তিনি তার সেই উদ্যানে, সেই প্রাসাদে ফিরছেন। এমন সময় তার চোখে পড়ল যে সমুদ্র তটে একটা মাঞ্জস বা মান্দাস বা ভেলা ভেসে এসেছে। তার চোখে পড়ল, এটা খুব স্বাভাবিক, কৌতূহল হবে। মনেতে কৌতুক বাসি, তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত, মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। তাহলে যখন পদ্মা ভোরবেলায় তার সখীদেরকে নিয়ে সেই উদ্যানে নিজের প্রাসাদে ফিরছেন, তখন হঠাৎ চোখে পড়ল যে সাগর তটে একটা ভেলা ভেসে এসেছে। খুব কৌতূহল হলো যে কার ভেলা, কে আছে সেই ভেলায়। তাড়াতাড়ি করে তিনি সখীদেরকে নিয়ে সেই ভেলার কাছে পৌঁছলেন। দেখলেন সেই ভেলার চারদিকে চারটি মেয়ে পড়ে রয়েছে অজ্ঞান অবস্থায়। তাদের মধ্যে মাঝখানে যে মেয়েটি রয়েছে, এত অপূর্ব রূপলাবণ্যতার রূপে যেন সে স্বর্গের অপ্সরা রম্ভাকেও জয় করতে পারে, কিন্তু সেই মেয়েটিও অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, ইন্দ্রশাপে বিদ্যা ধরি, কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। তাহলে ওই যে মাঝখানের ওই যে পঞ্চম কন্যাটির রূপের শ্রেষ্ঠত্ব দেখে রাজকন্যা পদ্মা বিস্মিত হচ্ছেন যে এত অপরূপ সুন্দরী কোনো মানব কন্যা হতে পারে। এই অবস্থাতে রাজকন্যা পদ্মা মনে মনে অনুমান করছেন যে এ কোনো সাধারণ মেয়েই নয়, এ হয়তো কোনো বিদ্যাধরী, অর্থাৎ স্বর্গের গায়িকা, যে ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়েছে। অচৈতন্য, কারণ কারোরই তখন চেতনা নেই। তাহলে রাজকন্যা পদ্মা কি অনুমান করছেন? যে এই মেয়েটি, মাঝখানের এই মেয়েটি, পঞ্চম যে কন্যা, অর্থাৎ বুঝতেই পারছো তোমরা, চিতরের রানী পদ্মাবতীর কথা বলা হচ্ছে।
সেই মেয়েটির অপরূপ রূপলাবণ্য দেখে এতটাই অবাক হয়ে যাচ্ছে রাজকন্যা পদ্মা যে সে মনে মনে ভাবছে যে এই মেয়েটি কোনো সাধারণ মেয়েই নয়, এ হয়তো স্বর্গের কোনো গায়িকা, ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় মাটিতে মর্তভূমিতে এসে পতিত হয়েছে। বেকত দেখিয়ে আঁখি তেন সবসন সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। অর্থাৎ তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, তার পরনের বসন এই সাক্ষ্য দিচ্ছে, এবং তার এলোমেলো হয়ে যাওয়া যে কেশ, অর্থাৎ পরনের বসন বিস্রস্ত, এলোমেলো হয়ে গেছে কেশ, সুতরাং তার কেশ বেশ সমস্ত কিছুই এই সাক্ষ্যই দিচ্ছে যে তাদের যে নৌকা, সমুদ্রের প্রবল বাতাস সেই নৌকা ভেঙে দিয়েছে, এবং এই সিন্ধু ক্লেশেই সমুদ্রের দ্বারা যে কষ্ট তারা পেয়েছে সেই কষ্টেই তারা আজকে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে সবাই মিলে। চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাশ। অর্থাৎ পটের ছবির মতো সুন্দরী এই মেয়েটির সামান্য শ্বাস তখনও অবশিষ্ট আছে। এবার এই মেয়েটিকে দেখে, এই মেয়েটি মানে সেই পঞ্চম কন্যাটি, সেই মধ্যস্থ কন্যাটি, অর্থাৎ চিতরের রানী পদ্মাবতীর অপরূপ রূপলাবণ্য দেখে রাজকন্যা পদ্মা বিমোহিত হচ্ছেন, এবং একই সঙ্গে তার এত দুঃখ এত যন্ত্রণা দেখে তিনি নিজে তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে পড়ছেন যে আহারে, এত সুন্দর দেখতে এই মেয়েটার এত কষ্ট, এখনো সামান্য একটু শ্বাস তার অবশিষ্ট আছে। সেই জন্য পরদুঃখ কাতরা পদ্মা তিনি বিধাতার কাছে এই বলে প্রার্থনা করছেন যে হে বিধাতা, তুমি আমাকে নিরাশ করো না। কিসের জন্য এই প্রার্থনা দেখে না পরের অংশটা। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন, চিকিৎসিমু প্রাণপণ, কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। রাজকন্যা পদ্মা তিনি ঈশ্বর অর্থাৎ নিরঞ্জন তার কাছে প্রার্থনা করছেন যে তার পিতা যত পুণ্য অর্জন করেছেন সেই পুণ্য ফলে এবং রাজকন্যা পদ্মার ভাগ্য বলে যেন এই মেয়েটির প্রাণ ফিরে আসে। তিনি বলছেন যে আমি এই মেয়েটির প্রাণপণে চিকিৎসা করব, শুধু হে নিরঞ্জন, হে ঈশ্বর, তুমি আমাকে কৃপা করো, এই দুঃখিনীর কথা স্মরণ করে তুমি আমাকে কৃপা করো। অনেকেরই ভুল হয়ে যায়, দুঃখিনী বলতে সবাই ভেবে নেয় বোধহয় যে এখানে চিতরের রানী পদ্মাবতীর কথা বলা হচ্ছে। একেবারেই নয়, এখানে কিন্তু দুঃখিনী বলতে রাজকন্যা পদ্মা নিজেকে বোঝাচ্ছেন, কারণ তিনি পরদুঃখ কাতরা, সহানুভূতিশীল। সেই জন্য যে মেয়েটি সমুদ্রের দেওয়া কষ্টে এতখানি কষ্ট পেয়েছে, যার বসন এলোমেলো, যার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, অথচ এত সুন্দর রূপলাবণ্যময়ী একটি মেয়ে, তার দুঃখে রাজকন্যা পদ্মাও আজকে দুঃখিনী। সেই জন্য তিনি ঈশ্বরকে নিজের কথাই বলছেন যে এই দুঃখিনী পদ্মার কথা একবারটি ভাবো এবং কৃপা করো আমাকে, যে পিতার পুণ্যের ফলে আমার ভাগ্যের বলে যেন এই মেয়েটির জীবন ফিরে আসে। আমি এই মেয়েটির প্রাণপণ চিকিৎসা করব, শুধু তোমার কৃপাটুকু আমার চাই। এরপরে রাজকন্যা পদ্মা কি করছেন? তিনি যেটা করছেন, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, অগ্নি জালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। এবার রাজকন্যা পদ্মা তিনি বিধাতার কাছে প্রার্থনা করে নিলেন, ঈশ্বরের কৃপা প্রার্থনা করে নিলেন, নিজেকে দুঃখিনী বলে অভিহিত করে। তারপরেই তিনি তার প্রতিশ্রুতি মতো কাজ শুরু করে দিচ্ছেন। তিনি তার সখীদের আজ্ঞা দিচ্ছেন
সখীদের আজ্ঞা দেওয়া মাত্রই সখীরা এই 5টি মেয়েকেই উদ্যানের মাঝে নিয়ে যাচ্ছে। তাদের ভিজে জামা কাপড় সমস্ত পরিবর্তন করে তাদেরকে শুকনো জামা কাপড় পরানো হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে এবং সেই আগুনের সেঁক দেওয়া হচ্ছে গায়ে, হাতে, পায়ে, মাথায়, সর্বাঙ্গে। সেই সঙ্গেই চলছে তন্ত্র মন্ত্র মহৌষধির প্রয়োগ। মহৌষধি আমরা কথাটা কেন এখানে পাচ্ছি? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রাজকন্যা পদ্মা যে উদ্যান তৈরি করেছিলেন, সেখানে বিভিন্ন ফলের গাছ লাগিয়েছিলেন, যে গাছগুলি উৎপাদনশীল এবং ঔষধি গুণান্বিত। তাহলে সেখান থেকে তিনি মহৌষধি পেয়ে যাচ্ছেন। তাহলে একই সঙ্গে এই 5টি কন্যার গায়ে, হাতে, পায়ে, মাথায় আগুনের সেঁক দেওয়া হচ্ছে, সেই সঙ্গেই চলছে তন্ত্র মন্ত্র মহৌষধির প্রয়োগ। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। দণ্ডচারী 4 দণ্ড এইভাবে খুব যত্নের সঙ্গে চিকিৎসা করবার পর অবশেষে পঞ্চকন্যা চেতনা ফিরে পেলেন। 1 দণ্ড মানে 24 মিনিট। এবার তাহলে তোমরা হিসেব করে নাও যে 4 দণ্ড মানে কত মিনিট হতে পারে। 4 দণ্ড লাগাতার এইভাবে খুব যত্নের সঙ্গে সেবা, চিকিৎসা ইত্যাদি করবার ফলস্বরূপ পঞ্চকন্যা চেতনা ফিরে পেলেন। পঞ্চকন্যা অর্থাৎ চিতরের রানী পদ্মাবতী এবং তার 4 প্রধানা সখী চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুর্নলা, এই 5টি মেয়ে অবশেষে চেতনা ফিরে পাচ্ছে। এইখানেই এই কাব্যটা শেষ হচ্ছে। পরের যে 3টে পদ সেটাকে বাংলা পরিভাষায় বলা হয় ভণিতা, অর্থাৎ মধ্যযুগের কবিরা কাব্যের যে অংশে নিজেদের পরিচয় দান করতেন সেই অংশটাকে বলা হয় ভণিতা। এখানেও সৈয়দ আলাওল আত্মপরিচয় দান করছেন। কিভাবে? তিনি বলছেন যে শ্রীযুত মাগন গুণী, অর্থাৎ যে গুণী মানুষ মাগন ঠাকুর, সেই মহন্ত। মহন্ত কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে পুরোহিত, কিন্তু এখানে আমরা বুঝবো প্রধানমন্ত্রী। কারণ আমি শুরুতেই বলেছিলাম যে মাগন ঠাকুর আরাকান রাজ থদমিন্তারের প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই গুণী মানুষ মাগন ঠাকুরের আরতি বা অনুরোধে এই যে হীন আলাওল, অর্থাৎ কবি আলাওল বিনয় প্রকাশ করছেন যে আমার কোনো প্রতিভাই নেই, তুচ্ছ আমার প্রতিভা, তবু মাগন ঠাকুরের অনুরোধে এই হীন আলাওল তিনি এই কাব্যটি সুরচিত করলেন। কেমন? এই তাহলে ভণিতাংশ হয়ে গেল। আমাদের কাব্যটা পড়াও এখানে শেষ। আমি এই কাব্যটার ওপরেই ডিটেলড ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, তোমরা ডেসক্রিপশানে গেলেই তার লিঙ্ক পেয়ে যাবে। এই কাব্যটা এখন যেভাবে পড়ালাম ভালো করে পড়ে নাও। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। কেমন? থ্যাংক ইউ ক্লাস।